প্রিয় দর্শক, আমরা জানি যে আজ 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 2007 সাল থেকে জাতিসংঘ এই দিনটি পালন করে আসছে। বিশেষ করে জাতিসংঘ যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে গণতন্ত্রের আগ্রহ সৃষ্টি করা এবং সার্বিকভাবে গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য এই দিনটি পালিত হয়ে আসে। এবছর এই দিনটির প্রতিপাদ্য সুশাসন ও নাগরিকের জন্য নাগরিক অংশগ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার। সুশাসন বিষয়টি কিন্তু রয়েছে এবং নাগরিকের অংশগ্রহণ বিষয়টিও নিশ্চিত করতে চাই আমরা। বাংলাদেশে ভিন্ন একটা পরিপ্রেক্ষিতের মধ্যে আমরা রয়েছি। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব পালন করছেন। সেই বাস্তবতায় আসলে আমাদের গণতন্ত্র নিয়ে আমরা কথা বলতে চাই আজকের এই আয়োজনে। শুরুতে আমরা পরিচিত হয়ে নিই আজকের 7 দিনে এই আলোচনায় কারা আমাদের অতিথি হয়ে আছেন। স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ভাই, আপনাকেও স্বাগত। এবং আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক, সুদূর কানাডায় রয়েছেন তিনি সালাউদ্দিন মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছে। সালাউদ্দিন মাহমুদ, আপনাকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই যে দীর্ঘ সময় ধরে আপনি সাংবাদিকতার সাথে রয়েছেন। গণতন্ত্রের চর্চা, সরকার ব্যবস্থা, জনগণ, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন এবং সবসময় পর্যবেক্ষণে রাখেন। আমরা আজকের এই দিনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এই আমাদের গণতন্ত্রে আসলে কোথায় কোথায় উত্তরণ ঘটানোর দরকার বলে আপনি মনে করেন একজন সাংবাদিক হিসেবে? অসংখ্য ধন্যবাদ। অনেক কঠিন একটা প্রশ্ন শুরুতেই বলে, এবং এটা উত্তর কিন্তু অনেক সহজ না, অনেক লম্বা উত্তর। এখানে রুহিন ভাই আছেন, স্যার আছেন একজন, ওনারা এটা আরো অনেক ভালো বলতে পারবেন। আমার জীবনের অভিজ্ঞতা এবং আমার যেটুকু সামান্য পড়াশোনা সেটুকু আমি যেটুকু বলি। কারণ গণতন্ত্রের মূল বিষয়টা কি, ধরেন ভিত্তিটা কি, ন্যাচারাল রাইটস, আরেকটা কি গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। বৃহত্তর জনগোষ্ঠী যেটা চাইবে সেটাই গণতন্ত্রে প্রতিফলিত হবে। বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে ধরেন একটা বৃহৎ জনগোষ্ঠী যখন একটা বিষয় চায়, তখন সেইটা রিফ্লেকশন হতে হলে সেই বৃহৎ জনগোষ্ঠী সেই চাওয়ার যোগ্যতা কতটুকু আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। চাওয়ার যোগ্যতা বলতে কি বোঝায়? ধরেন একটি রাষ্ট্র, কি আমি যদি একটি সাধারণ জনগণ হই, তাহলে আমার মাথায় বা আমার চিন্তায়, আমার মেধায়, আমার শিক্ষায় সেই জিনিসটা আমার থাকতে হবে যে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি যাকে দিব তার কতখানি এইটা পরিচালনার যোগ্যতা আছে, সে কতখানি যোগ্য। আরেকটা দিক হচ্ছে, বাংলাদেশে যেটা হয় সেটা, আর এই জিনিসটা অর্জন করার জন্য কি দরকার, এই জিনিসটা অর্জন করার জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন প্রয়োজন হয়। এই অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন শুধুমাত্র আপনার স্কুল কলেজের শিক্ষা না, এর বাইরেরও অনেক শিক্ষা আছে, অনেক পড়াশোনা আছে, যার মধ্য দিয়ে একটা মানুষ সেই বুদ্ধিমত্তায় বা সেই বিবেচনা বোধের জায়গায় পৌঁছায় যেখানে সে বিশ্বাস করতে পারে যে তার ভোটাধিকার তার ভোট একটি রাজনৈতিক গোষ্ঠীকে সরকার পরিচালনার দায়িত্ব দিবে যে তার রাষ্ট্র এবং সেই ব্যক্তির স্বার্থকে সংরক্ষণ করতে পারবে। আমাদের দেশে কি সেটা হচ্ছে? আমি সহজ কথা বলবো, হয় না। আমাদের দেশে একজন নাগরিক যখন ভোট দেয় তখন কি সে সেই বিবেচনায় দেয়? আমাদের দেশে ভোট দেয় দুটো জিনিস, এক হচ্ছে রাজনৈতিক দল এবং তার প্রার্থী। এখন একটা এলাকায় একটা প্রার্থী আছে যেমন টাকাওয়ালা মানুষ, সে মনে করে যে এই লোকটা নির্বাচিত হলে আমি হয়তো ভালো থাকবো, বা তার টাকার প্রভাব দিয়ে সে জনগণের ভোটের চিন্তাকে প্রভাবিত করতে পারে। যে কারণে হয় কি, বাংলাদেশের ভোটে বা সরকার গঠনের ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই যে দলগুলো তার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হয়। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্য থেকেও যখন এই জিনিসটা আসে, তখন সেই জনগোষ্ঠীর তার দারিদ্রতা উত্তরণের একটা আকাঙ্ক্ষা ভিতরে তৈরি হয়। দারিদ্রতা উত্তরণের আকাঙ্ক্ষা যখন তৈরি হয় তখন সেখানে কিন্তু দুর্নীতি আশ্রয় পায়। এবং মানুষের যখন শিক্ষা বা এই বিবেচনা বোধের ঘাটতি থাকে, তখন আমরা কি দেখি? তখন দেখি যে রাজনৈতিক দলগুলা তাদের সামনে কিছু বেলুনের মতো কিছু জিনিসকে উপস্থাপন করে। যেমন আমরা গত 15 বছরে উন্নয়নের বয়ান দেখতে পেয়েছি, রাস্তাঘাট তৈরি করে। সাধারণ মানুষ কিন্তু পদ্মা সেতু, রাস্তাঘাট এইগুলোকেই উন্নয়নের মাপকাঠি হিসেবে চিন্তা করে। কিন্তু আমার শিক্ষা ব্যবস্থা, আমার গুণগত মান কতখানি উন্নত হচ্ছে মানব জীবনের, সেই জিনিসটা বিবেচনার জায়গা কিন্তু সেই ব্যক্তির থাকে না। এখন এইটা কেন হচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক
গণতন্ত্রের উত্তরণে আরেকটা বড় বাধা হচ্ছে, প্রথম কথা হচ্ছে নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হচ্ছে না। নির্বাচনটা সুষ্ঠুভাবে না হওয়ার অন্যতম কারণ হচ্ছে নির্বাচনী যে ইনস্টিটিউট গুলো আছে, সেই ইনস্টিটিউট গুলো যখন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসে, তো তখন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সেই ইনস্টিটিউট গুলাকে দলীয়করণের মধ্য দিয়ে তার সক্ষমতাকে নষ্ট করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে, যখন আর এর পেছনে আরেকটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক দলগুলা গণতন্ত্রের নামে রাজনীতি করে এবং তারা সরকার গঠনে মানে ক্ষমতার রাজনীতি করে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু গণতন্ত্রের চর্চা একদমই নাই। আমি ওই প্রসঙ্গে আমি যাওয়ার আগে সালাউদ্দিন মাহমুদ, জি আপনি নির্বাচনী ব্যবস্থার কথা বলেছেন। আমি একটু রহিন হাসান প্রিন্স ভাই আপনার কাছে কথা বলতে চাই যে গণতন্ত্রের উন্নয়নে একটি ভালো নির্বাচন গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা কতটা গুরুত্ব দিয়ে আসলে বিবেচনা করতে পারছি এবং সামনের দিনগুলোতেও সেই গুরুত্ব আসলে কতটা বহন করবে বলে আস্থা রাখতে চান? ধন্যবাদ আপনাকে। আমি বিশেষ করে এখানে আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পর অনেকের সাথে দেখা হলো এবং আপনাদের এখানেও আমার আসার মানে যুক্ত হওয়ার সুযোগ হলো, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছেন তার সাথে আমার ধারণা প্রাসঙ্গিক, যে আমাদের সংবিধানে যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি এবং সেখানে গণতন্ত্র নিয়ে কি বলা আছে সেটা একটু জাস্ট ছোট পড়ি, তাহলে দেখা যাবে যে এইবারে যে ভোটের সাথে কিভাবে লিঙ্ক করা যায়। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে 11 নম্বরে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। পরেরটা আমি আরেকটু মানে দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। তাহলে আমাদের কিন্তু কাগজে কলমে অসুবিধা নাই, কারণ আপনি জাতিসংঘের ভুক্ত দেশগুলোর কথা বললেন, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম। তা যাই হোক, আমাদের ছোট আলোচনায় যদি আমাদের জায়গায় আসি, তাহলে কিন্তু বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ গণতন্ত্রের এটা একটি দিক, এটাই তো চূড়ান্ত না, কিন্তু গণতন্ত্রের একটা দৃশ্যমান দিক হচ্ছে তার ভোট, যেটাকে মানুষ সহজে বোঝে, তার নির্বাচিত প্রতিনিধিদের জায়গা। এবং এইটাকে যদি অন্যভাবে বলি, যে তাহলে গণতন্ত্র যে সরকার গঠিত হবে সেটা হবে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের কর্তৃত্বের সরকার। এখন জনগণের কর্তৃত্বের সরকার হতে গেলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হতে হবে। কথাটা একটু বারবার রিপিট করলাম, কি কারণে? বোধগম্য কারণে। কিন্তু ঠিক যে মুহূর্তে আজকে আমরা কথা বলছি, সেটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে এইটা অনুপস্থিত। এবং যে এখনকার যে তরুণ প্রজন্ম, তারা সহ এর আগে যারা আমরাও ভোট অনেকে দিয়েছি, তারা কিন্তু অনেকে ভোটটা কি বলবো এক ধরনের ভুলতে বসেছি। এবং এটা বাংলাদেশে আরেকটা ইন্টারেস্টিং, সে জাতীয় সংসদ থেকে শুরু করে আপনি বাজার সমিতির ইলেকশন পর্যন্ত এই সব জায়গায় এই ধারাগুলো নাই। তাহলে এই ধারাটা বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং কতটুকু সম্ভব, এই তো মূল প্রশ্ন। আমি শেষ কথা একটু মানে ওই যে কতটুকু সম্ভবটা বলেই ফিরিয়ে আনার বলি। আমাকে যদি বলেন কতটুকু সম্ভব কি সম্ভব না, সেই আলোচনার সময় এখন আসে নাই, কিন্তু মূল আলোচনা দরকার, আমাদেরকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এবং সেই আনার জন্য আজকে যখন কথা বলছি, একটা অন্য রকমের সুযোগ এসেছে। অন্য রকমের সুযোগ কি? যারা একটা গণতন্ত্রহীন ভয়ের পরিবেশ সৃষ্টি করে, আরো অনেকগুলো ছিল, আমি সেই দিকে গেলাম না, মিম কিছু বলার চেষ্টা করেছেন, আমি ওই দিকে না যাই। যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেই তারা ক্ষমতায় ছিল, যে ভোটারবিহীন পরিবেশ সৃষ্টি করে তারা নিজেরা কি বলে ভোটে নির্বাচিত বলে ক্ষমতায় ছিল, তার একটা অবসান হয়েছে কিভাবে? ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাহলে সুতরাং এই অভ্যুত্থান আমাদের সামনে একটি সুযোগ করে দিয়েছে, যে ব্যত্যয় ছিল সেই ব্যত্যয়গুলো দূর করার জন্য। এখন এক্ষেত্রে সহজেই যদি বলি, তাহলে কি কাজ? একটা বড় কাজ হচ্ছে আমাদের যে নির্বাচন ব্যবস্থাটা আছে, আমরা কিন্তু অনেকদিন ধরে বলে আসছি, আমরা অনেকেই সবাই মিলে আমরা বলছি যে পুরো ব্যবস্থাটাই এমন কতগুলো গলদ আছে, এর যদি একটা আমূল সংস্কার না করতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে ওই যে ভোটের ওই গণতন্ত্রের ধারাটাও, জনগণের ভোট দেওয়া ভোটে দাঁড়ানো, সেটা করতে পারবো না। সুতরাং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার একটা কাজ আছে। আরেকটা মনে করতে হবে, শুধু নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার না, আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তাও
সংস্কার করার শুরুর কাজটা করতে হবে। আমি এই এইখানে দুইটা কাজ এইখানে একটু কথা যুক্ত করতে চাই যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান কথা বলছেন, কিন্তু রাজনৈতিক দল একটা প্রতিষ্ঠান, সেই রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চাটা কতটা জরুরি প্রাতিষ্ঠানিক ভাবে? হ্যাঁ, জি, আমি ওর উত্তর আগেরটা একটু শেষ করে একেবারে 2 সেকেন্ডে লাগবে। তাহলে আমাদের বড় কাজটা কি? নির্বাচন ব্যবস্থার একটু আমূল সংস্কারের কাজ করতে হবে। আর অন্যান্য বিষয় কাজ শুরু করতে হবে। কারণ আমরা জানি এইটা করবে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই মূল কাজটা করবেই। এবার আপনি যেটা বলেছেন, যে প্রশ্নটা করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমাকে যদি বলেন যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের যে কথাটা বললাম, তার মধ্যে কিন্তু রাজনৈতিক দলের সংস্কারের প্রশ্নটাও জড়িত। রাজনৈতিক দলের আচরণবিধি, কর্মবিধি সবটা জড়িত। শুধু একটু লিঙ্ক আপ করার জন্য বলি, ধরুন বাংলাদেশে একটা বড় এই মানে কি বলে নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটা কাজ তো হয়েছে 7-8 সালে। আমরা সেটা নিয়ে নানা কথা বলতে পারি, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না। ওই সংস্কারের সময়ও কিন্তু রাজনৈতিক দলের আচরণবিধি থেকে শুরু করে নানা ধরনের কতগুলো সংস্কারের কাজ হয়েছিল। সেইগুলো সবটা পালিত হচ্ছে আমি তা বলি না, কিন্তু ওই যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের মধ্যে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রায়নের সংস্কারটা জরুরি। এখন আপনি যেটা বললেন যে কতটুকু আছে, সেই কথা যেমন ধরেন আমি যদি বলি এইখানে হয়তো দলগুলো তার দাবিদার হবে বলে আমি ওই আলোচনাটা প্রদান করতে চাই না। আমরা বলবো এইখানে যে সাধারণভাবে গণতন্ত্রের হয়তো এক এক দলের এক এক ধরনের তরিকা, সেই অনুযায়ী আমরা আমাদের কাজ করছি। বিএনপি তার মতো কাজ করছে, আওয়ামী লীগ তার মতো কাজ করে গেছে, অন্যান্য দল আছে তারা তাদের মতো কাজ করেছে। সুতরাং আমি মনে করি যে এই আলোচনাটা আনতে হবে যে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের কোন কোন ধারা চাই। আমি শুধু এই কথাটা বলে এই পার্টে শেষ করি। আমাদের বিবেচনায় একটা রাজনৈতিক দলের যদি গণতন্ত্র দেখতে হয়, তাহলে 3টা দিক গুরুত্বের সাথে দেখতে হবে। একটা দেখতে হবে সেই দল যে তার রাজনীতি নীতি কৌশল নির্ধারণ করছে এটা কিভাবে, সেইটাকে তা হতে হবে একেবারে উপর থেকে শুরু করে তৃণমূল কর্মীদের সাথে আলোচনা করে ঠিক করতে হবে। এটি একটি দিক। 2 নম্বর দিক হবে সে যার যে নেতৃত্ব নির্বাচন করবে সেইটা হবে ওই দলের কি বলবো সদস্যদের প্রত্যক্ষ ভোটে বা সবার অংশগ্রহণে। এটাই 3 নম্বর হইতে হবে এই দলের যে অর্থের উৎস সেইটা হবে একেবারে স্বচ্ছতার সাথে। জি, অন্তত পক্ষে 3টা দিক যদি রাখতে পারি এবং বাংলাদেশের বাস্তবতা আমরা সবাই মিলে যে ঠিক করবো একটা রাজনৈতিক দলের আরো কি কি যে নীতিমালা প্রয়োজন সেটাকে যদি অনুসরণের কাজটা করতে পারি, তাহলে অল্প দিনে না হলে শুরু করতে পারলে আলটিমেটলি সেই গণতন্ত্রের কাজ করতে হবে। এবং গণতন্ত্র যে ভোটের গণতন্ত্রেরও আমরা যেটা আলোচনা করছি সেইটাকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই এর অংশগ্রহণকারী রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রকে গুরুত্বের সাথে বিবেচনা এবং বাস্তবায়িত করতে হবে। জি, ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন আপনার কাছে আসতে চাই যে বড় গণতান্ত্রিক যে প্রচেষ্টা, যে চেষ্টা, সেইটার মধ্যে বড় দলগুলোর একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। বিএনপি একটা বাংলাদেশের বড় দল, সেইখান থেকে আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আপনারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্রায়ন চর্চার জন্য কি কি ধরনের পদক্ষেপ দেখতে চান? ধন্যবাদ প্রিয় সঞ্চালক রানা ভাই। আমি ধন্যবাদ জানাই আমার সহ সঞ্চালক আলোচক যারা রয়েছেন তাদেরকে। আমি আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশনের দর্শক এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমি প্রথমে আসতে চাই আজকের দিবসটি নিয়ে 2-1টি কথা, যদি আপনি খুব সংক্ষেপে বলে আপনার প্রশ্ন চলে আসলাম, খুশি হব। বিশ্ব গণতন্ত্র দিবস। গণতন্ত্র সারা বিশ্বে যে পর্যায়ে রয়েছে বিভিন্ন দেশে, আমাদের দেশে কোন পর্যায়ে রয়েছে? দেশ এবং দল, দেশের প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে গণতন্ত্রের সর্বশেষ অধ্যায় হচ্ছে ভোটাধিকার। এই ভোটাধিকার আমাদের দেশে গত 15 বছর যাবত, এর পূর্বেও যে কথাগুলো আপনার সহ আলোচকের কথার মধ্যে চলে এসেছে, আমি একটু আসতে চাই আমার পয়েন্ট নেই। এবং অদ্যাবধি এই স্বাধীনতার পর থেকে একটি প্রশ্নবিদ্ধ, সেরকম আলোচনার মধ্যে দিয়ে আমার এক সহ আলোচক সংবিধানের কথা বলেছেন। সংবিধানেরও কাটাকাটি করতে করতে কোন সংবিধানকে আমরা এখন ধরব, সেটাও একটা প্রশ্ন আছে জাতির কাছে। তারপরে আসে দলের প্রশ্নে বাংলাদেশের যে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি আছে সেই পদ্ধতিকে রাতারাতি পাল্টে দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা হয়তো জনগণ চায়ও না।
একটি পদ্ধতিগতভাবে আজকের দেশটি যেখানে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, সেই জায়গা থেকেই যদি আমরা এই সংস্কারের কাজ, যে জাতি চায় যেই জায়গা থেকে, যে রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার, এই তিনটি সংস্কারই খুবই জরুরি। এই সংস্কার সমস্ত দলগুলোর মধ্যে যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আমি মনে করি আমার দলেও প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের সূত্র ধরে আমি বলতে চাই, আমার দলের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি এই সংস্কারের বিষয়ে এখন খুবই গুরুত্ব দিচ্ছেন এবং তিনি তৃণমূল থেকে দলকে ঢেলে সাজানোর জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, থানা সমূহ করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে ঢেলে সাজানোর একটি প্রয়াস গ্রহণ করেছেন। সেক্ষেত্রে আমি আপনাকে আপনার প্রশ্নের জবাবে বলতে চাই যে আমার দল সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কারের জন্য সচেষ্ট রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্ন রাখতে চাই এবার অধ্যাপক মোহাম্মদ সেলিম আপনার কাছে। সেলিম, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে সামাজিক অন্তর্ভুক্তিকরণ গণতন্ত্রের একটা মানে বিউটি বলা হয়, সেখানে আমাদের একটা ঘাটতি রয়েছে। তো এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি গণতান্ত্রিক চর্চার জন্যে, দলগুলো, বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিভাবে আসলে সেই সামাজিক অন্তর্ভুক্তিকরণ বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে। কিন্তু আপনার উত্তরটা নিতে হচ্ছে আমাকে একটা বিরতি নিয়ে এসে, বিরতির সময় হয়ে যাওয়ায় প্রশ্নটা থাকলো, উত্তরটা নেব বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি গণতন্ত্র দিবসে গণতন্ত্র নিয়ে, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রের গুণগত মান নিয়ে কথা বলছি। অধ্যাপক মোহাম্মদ সেলিম, আপনার কাছে প্রশ্ন ছিল যে গণতন্ত্রে প্রক্রিয়ায় দলগুলোর সামাজিক অন্তর্ভুক্তিকরণ কিভাবে সম্ভব। এবং সম্মিলিত ডিসকাশন, আমি আপনার প্রশ্নটির উত্তরে একটু পরে যেতে চাই। আমি এর আগে আজকে যে দিনটি, যে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, আপনি জানেন যে এই দিনটি যে পটভূমি, এই দিনটি যে কারণে আসলো, যে কারণে সারা পৃথিবীতে 1997 সালের পর থেকে পালন হচ্ছে, এর একটা স্যাড হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটার সাথে বাংলাদেশের সম্পর্কে ঘটে যাওয়া 5ই আগস্টের যে ঘটনা বা তার জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছে, অবশেষে 5ই আগস্ট আমরা একটা বিপ্লব পেলাম, নতুন দেশ, নতুন স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, তার একটা মিল আছে। এই 1988 সালে ফিলিপিনের আপনার আপনার স্বৈরশাসক ছিল, তিনি 20 বছর ক্ষমতায় এসেছেন, মার্কুইস, ফিদেল মার্কুইস, এবং একটা পিপল পাওয়ার রেভলিউশনের মাধ্যমে তার পতন হয়েছে। তার পতন হওয়ার পরে পরবর্তীতে সরকারের দায়িত্ব নিলেন কোরাজন একুইনো। কোরাজন একুইনো ফিল করলেন যে একটা পরিবর্তন বিশ্বব্যাপী দরকার, যে পরিবর্তনটার মাধ্যমে সারা পৃথিবীতে এরকম ডেমোক্রেসি আসবে এবং মার্কুইসের মতো লোকরা, যারা একবার ক্ষমতায় কোনোভাবে যেতে পারলে আর কখনো তারা ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা না ছাড়ার একটা মানসিকতা, একটা রাষ্ট্রের যতগুলি ইনস্টিটিউশন গুলো আছে এগুলোকে তারা কুক্ষিগত করে তারা তাদের ক্ষমতাকে প্রলম্বিত করবে, একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করবে। সেই প্রেক্ষাপটে মার্কুইস প্রথম একটি ইন্টারন্যাশনাল একটা ফোরাম তিনি গঠন করেন এবং সেই ফোরামে তিনি আপনার এই আলোচনাটা নিয়েছেন। এবং অবশেষে 1996 সালে আপনার কাতারের দোহাতে একটি ত্রিপার্টি, অর্থাৎ আপনার হলো সরকার, পার্লামেন্ট এবং সিভিল সোসাইটির মেম্বার, তারা একত্রিত হয়ে সেখানে কিভাবে আপনার এই দেশগুলোর মধ্যে স্বৈরাচারকে ঠেকানো যায়, মানুষকে লিবার্টি দেওয়া যায়, মানুষকে তার হিউম্যান রাইটস গুলো দেওয়া যায়, এগুলো নিয়ে তারা বৃহত্তর আলাপ আলোচনা করেছে। এবং সেখানে দোহাকে দায়িত্ব দেওয়া হয় এবং দোহার যিনি প্রতিনিধি ছিলেন তিনি আপনার এই কনফারেন্সটাকে তারা উনি শেয়ার করেন এবং ওনার নেতৃত্বে প্রথম ড্রাফটটি তৈরি হয় এবং এই ড্রাফটটি পরবর্তীতে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে এটা দেওয়া হয় এবং সেখানে তারা এই ড্রাফটটি অ্যাকসেপ্ট করে এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে 1997 সালের 15ই সেপ্টেম্বর এই সিদ্ধান্তটি হয় যে পরবর্তী বছর থেকে আপনার এই ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি এটা পালন করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসির আসলে মূল যে উদ্দেশ্যগুলো ছিল, আমি একটু বলিনি যে এর আগে একটা ইন্টারন্যাশনাল একটা অর্গান ছিল, সেটার নাম হলো ইন্টারন্যাশনাল
পার্লামেন্টারি ইউনিয়ন। এই ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নে অর্থাৎ সকল দেশের পার্লামেন্টারিয়ানরা, সরকার এবং সিভিল সোসাইটির লোকজনরা এবং তাদের এই অংশগ্রহণের মাধ্যমে তারা এই কাজটিকে, এই যে আমরা যে আজকে 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক ডে পালন করছি, এটা জাতীয় আপনার ইউনাইটেড নেশনস এর মাধ্যমে এই জিনিসটাকে সারা পৃথিবীর জন্য যে ছড়িয়ে দেওয়ার যে কাজটি তারা করেছেন, সেই কাজটি কিন্তু আজকের এই দিনটি। এবং এই দিনের যে মূল যে লক্ষ্য ছিল, এই লক্ষ্যটাই ছিল সারা পৃথিবীতে যেন ফেসিজম, অটোক্রেসি, এই জাতীয় শাসকগুলো যেন পৃথিবীতে আর জন্ম না হয়। পৃথিবীর মানুষ যেন 1948 সালে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানে যে 30টা আর্টিকেল, এই 30টা আর্টিকেলকে পরবর্তীতে আপনার আবার 1976 সালে আপনার যে আইসিসিপি এবং আইসিইএস সি, এই যে আপনার যে ইন্টারন্যাশনাল কমিউনিটি অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইট, ইন্টারন্যাশনাল কমিউনিটি অন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইট। জি, ইনিশিয়েটিভ গুলো ভালো, কিন্তু গণতন্ত্রকামী মানুষ সবসময় হতাশই হচ্ছে যে সারা বিশ্বে কিন্তু গণতন্ত্রের সুযোগ ক্রম অবনতির দিকেই যাচ্ছে। আমি যে প্রশ্নটি করেছিলাম আপনাকে, সেখানে একটু আসবেন কি? ওকে, আমি সেখানে যাচ্ছি। দেখুন, এটা একটা কালেকটিভ এফোর্ট, এটার সাথে আসলে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। শুধু রাজনৈতিক দলগুলোকে যদি আপনি এই দায়িত্বটা দেন তাহলে হবে না। আপনাকে এটাও চিন্তা করতে হবে যে জাতি হিসাবে আমরা এই ধরনের একটা ইনক্লুসিভ, সোশ্যাল ইনক্লুসিভ একটা প্ল্যাটফর্ম, একটা এনভায়রনমেন্টের মধ্যে যাওয়ার সক্ষমতা আমাদের কতটুকু। সেই সক্ষমতা বাড়ানোর জন্য আসলে দায়িত্বভারটা কে নেবেন? এই সক্ষমতা বাড়ানোর জন্য দায়িত্বটা আসলে বিশেষ করে রাজনীতিবিদদেরকেই নিতে হবে, রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। এটা তাদেরই দায়িত্ব। একটা দেশ আসলে তারাই শাসন করবে। সুন্দর করে বলেছেন। আমি সালাউদ্দিন মাহমুদকে এইখানেই থামিয়েছিলাম। আমি সালাউদ্দিন মাহমুদ, আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে কথাটি বললেন অধ্যাপক, সেখান থেকে আসলে দলগুলো ঠিক কিভাবে দায়িত্ব পালন করতে পারে এবং সেখানে দলগুলোর ব্যর্থতা কি থাকে? আচ্ছা, দলগুলোর ব্যর্থতার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে রুহিন ভাই বললেন, আমরা সবাই বললেন সংস্কারের কথা বললেন। ধরেন আমি আরেকটা সংস্কারের কথা বলবো, সেটা হচ্ছে জনগণের মনস্তত্ত্বের সংস্কার। জনগণের মনস্তত্ত্ব, যেমন সেখানে আসলে জনগণ না বলে নাগরিক বলতে হবে কিনা? কারণ জনগণ বললে আসলে আমরা জনগণই হয়ে যাই। নাগরিকের সংস্কার দরকার কিনা? আমি বুঝলাম, হ্যাঁ, নাগরিকের মনস্তত্ত্বের সংস্কার। যেমন আমরা কিন্তু একটা গ্রুপ আছে, অন্ধের মতো আওয়ামী লীগ সমর্থন করি, অন্ধের মতো এনটি আওয়ামী লীগ সমর্থন করি। যেমন ধরেন ভারতের নির্বাচন ব্যবস্থা যদি দেখে, আমরা ভারতের নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া কিন্তু আমি মোটা দাগে নিরপেক্ষ এবং সঠিক বলবো। ভারতে কিন্তু মোদির মতো একজন সরকার প্রধান আসেন, এবং মোদি মতো একটি সরকার প্রধান আসার পরে ভারত রাষ্ট্রের কতটুকু ক্ষতি হলো বা হয়েছে সেটা কিন্তু আমরা ব্যাখ্যা দেওয়ার এটা আলোচনা জায়গা না। তাহলে দেখেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু কাজ করছে ভারতে, গণতান্ত্রিক অংশগুলো সবকিছু কাজ, কিন্তু মানুষের মনস্তত্ত্বের কারণে কিন্তু ভারতে বিজেপির মতো একটি রক্ষণশীল যারা আইডেন্টিটি পলিটিক্স করে প্রবল ভাবে, তারা কিন্তু ক্ষমতায় আছে। এবং পুরো ভারত রাষ্ট্রকে আজকে কিভাবে মানুষের মধ্যে ভেদাভেদ এবং মেরুকরণ তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু আরেক ভাবে, আমি এখন কানাডায় বাস করি, আমেরিকা কানাডা গণতন্ত্র দেখেন, এখানে যারা শাসন করে তাদের কি মনে হইতে পারে তারা তো ফেরেশতা না, না? তাদেরও তো মনে হইতে পারে আমরা চিরদিন ক্ষমতায় থাকবো, আমরা এইভাবে থাকবো। তারা কেন পারে না? একটা মূল জায়গা হচ্ছে এখানকার নাগরিকরা, আমাদের উপমহাদেশের নাগরিকের থেকে এখানকার নাগরিকের মনস্তত্ত্ব অনেক বেশি আধুনিক। যারা প্রতিটা মানুষের ভিতরে ওই বোধটা আছে, আমি কাকে ভোট দিব, তারা কিন্তু অন্ধ সমর্থন করে না। যে লোকটা আজকে এখানে লিবারেলকে ভোট দিয়েছে, সে এখন বলতেছে আমি লিবারেলকে সামনে ভোট দিব না। তার মানে অন্ধ সমর্থনটা তার মধ্যে নাই। তার মানে কি এই যে নাগরিকের মনস্তত্ত্ব সংস্করণ, নাগরিকের মনস্তত্ত্ব সংস্করণ যদি করা হয়, তাহলে তো আসলে যে ক্ষমতার কথা আপনি বলছেন, সেই ক্ষমতায় দীর্ঘ সময় টিকে থাকা যাবে না। তাহলে কেন রাজনৈতিক দলগুলো ওই সংস্কারে যাবে? দীর্ঘ সময় তো আপনার টাকার প্রয়োজন নাই। আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনি যদি সঠিক রাজনীতি, যেমন আমেরিকা কি হচ্ছে, আমেরিকার যখন একটা রাজনৈতিক দল 4 বছরের জন্য প্রেসিডেন্ট, ওটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আমি কানাডার কথা বলি, ধরেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, এখানে 4 বছরের জন্য নির্বাচিত হচ্ছে। যদি সে 4 বছরে সে তার ব্যর্থতা ঘুচিয়ে যদি তার নাগরিকের কাছে প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি তোমার জন্যই, তোমার কল্যাণে কাজ করেছি এবং আমি থাকলে তোমার কল্যাণ আরো বাড়বে, তাহলে এই নাগরিকরা কিন্তু তাকে ভোট দিবে। এটা কিন্তু তারা জানে। তার মানে তারা কিন্তু সবসময় নাগরিকের কল্যাণ বা রাষ্ট্রের কল্যাণের জন্যই কাজ করে, রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে। এখন ধরেন আপনি একটা নাগরিক, আপনি যদি কল্যাণটা বোঝেন তাহলে কিন্তু ওই তাদের ওই কল্যাণটা কার্যকর হবে। আপনার কাছে যদি কল্যাণ বলতে বোঝায় পদ্মা সেতু,
কিংবা রূপপুর পারমাণবিক কেন্দ্র, যা বাংলাদেশে কোনো প্রয়োজন নাই, সেটা যদি আপনার কাছে কল্যাণকর হয়, উন্নয়নের সংজ্ঞা হয়, তাহলে তো আপনি সেই মানে আসলে পারবেন না। কোনটা আসলে উন্নয়ন এবং সঠিক উন্নয়ন, সেই বোর্ডটা তৈরি হওয়া নাগরিকের জরুরি। রোহিন হাসান প্রিন্স, আপনার কাছে এখানে প্রশ্ন করতে চাই যে সালাউদ্দিন মাহমুদ যেটা বলছিলেন যে মনস্তাত্ত্বিক উন্নয়ন ঘটনা, সেখানে রাজনৈতিক দলগুলো আসলে ঠিক কিভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে? আমার মনে হয় যেটা বলেছেন, আমি ওই কার্যকরী ভূমিকার আগে এই কথাটাই, যে আলোচনা এটাই থাকি, কারণ ওটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখেন, এই যে গণতন্ত্রের যে কথাগুলো বলা হচ্ছে, তার আগে এইটা কেন দরকার? কারণ আমরা একটা দেশ বা সমাজ, এইটার যদি উন্নয়ন করতে চাই, তাহলে ওই যে ভোট দেওয়ার, যাদেরকে ভোট দেওয়ার অধিকারের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা দিচ্ছি আমরা, তাদের তো অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আপনি উইদাউট তাদের অংশগ্রহণ আপনি কিন্তু আগাতে পারবেন না। আচ্ছা, তাহলে এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে আপনি যদি এই ভোটটাকে বিজনেস হিসাবে না ভাবেন, ক্ষমতাকে নিজেদের কক্ষিগত ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ যদি না ভাবেন, তাহলে কিন্তু আপনি এই লিঙ্ক আপটা করতে পারবেন। এখন এইটা শাসকরা করে না, যার জন্য কতগুলো আইন করতে হয়। যে সংস্কারের কথা হচ্ছে, ওই জায়গাগুলো, যেমন আমি এই প্রসঙ্গক্রমেই একটা খালি শব্দটা বলেই যাই, এত ব্যাখ্যা করার সময় নেই, আমি জানি। দেখেন, একটা বড় কথা আছে, এই যে গণতন্ত্রের, এটা তো একটা বড় ব্যাপার, তো ব্যক্তি স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, অন্যান্য স্বাধীনতা, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া সকল স্বাধীনতা অর্থহীন। তাহলে আপনি যদি এই যে ভোটে যারা নির্বাচিত হয়, ক্ষমতা থাকে, তারা যদি ওইখানে অর্থ কামাইয়ের জায়গাটা না ভাবতে পারে, এবং ওইখানে যদি আপনি সেফটি ক্লজ গুলো রাখতে পারেন, তখন দেখবেন সে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে তার এই ব্যাপারে দায়িত্বের কাজটা করবে। সুতরাং সেইটা করার জন্যই আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, যেমন ধরেন আমরা আমাদের শব্দগুলো যেভাবে বলি, যে আপনি প্রতিটি কাজ করার আগে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলে আপনি প্রতিটা কাজে যদি পারেন। এবার আসি, আমরা তো এখানে আলোচনা করলে সাধারণভাবে জাতীয় সংসদের আলোচনা বিবেচনা করি। আমাদের বাংলাদেশের বাস্তবতা যদি বিবেচনা করেন, আমি সংবিধানেরা নিশ্চয়ই, আমি সংবিধান আলোচনা করছি না, এই সংবিধান অসম্পূর্ণ, সেটাকে সম্পূর্ণ করতে হবে অন্য আলোচনা। এই সংবিধানেও কিন্তু আমাদের স্থানীয় সরকারের কথা বলা আছে। তার মানে যদি সরলীকরণ করলে একটা জাতীয় সরকার, একটা স্থানীয় সরকার, ওই সরকারের যে কাজ, আপনি যদি সেইটাকে ঠিক মতো ভোটটা নিয়মিত করার মধ্য দিয়ে জনগণের যে স্বচ্ছতা, জবাবদিহি, অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, এবং জাতীয় পর্যায়ে যদি এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে দেখবেন ওই যে জনগণের সংস্কার যেটা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি তো জনগণের মনস্তত্ত্বের সংস্কার তো আপনি কাগজ কলমে দিয়ে পারবেন না, কাজের মধ্য দিয়ে, তাদের ইনভলভমেন্টটা বাড়ানোর মধ্য দিয়ে এই কাজটা করতে হবে। মানে চর্চাটা চালাতে হবে প্রান্তিক পর্যায় থেকে, স্থানীয় সরকারের। স্থানীয় সরকার সহি আরেকটা শব্দ খালি যুক্ত করে শেষ করি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কালচারাল রেভলিউশন লাগবে। কালচারাল রেভলিউশন মানে সাংস্কৃতিক গান বাজনা না, এই যে মনস্তত্ত্ব, যেটা যে আমি আমার অধিকার বুঝে নেব, আমার অধিকার কেউ যদি না বোঝে তাহলে তার বিরুদ্ধে আমরা কথা বলবো। যেমন একেবারে একটা 30 সেকেন্ড একটু সময় নেই, যেমন ধরুন আমরা এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের অনেক কাজের মধ্যে 2টা কাজের কথা বলি। একটা বলি না ভোটের বিধান রাখেন, আরেকটা বলে রিকল সিস্টেম করেন। তাহলে এইটা যদি থাকে, তাহলে দেখবেন ওই যে নাগরিক, তার যে মনস্তত্ত্বের উন্নয়নের যে কথা বলছি, সেও কিন্তু তার বিবেচনা এইটাও ভাববে, আর যারা ভোট করার কথা ভাববে, তারা কিন্তু ভাববে যে আমি দাঁড়াইলেই ভোট দেবে না, না ভোট দিতে পারে, আবার নির্বাচনে জিতলেও কিন্তু আমি আজীবন থাকবো না। রিকল সিস্টেমের মধ্য দিয়ে জনগণ কিন্তু আমাকে ব্যাক করাতে পারে। ওই সিস্টেমগুলো কাজটার মধ্যেই একটা যদি সিস্টেম দাঁড় করাতে পারি, তাহলে দেখবেন নাগরিকের উন্নয়নের ঘটনাটাও ঘটে যাবে। সেটাই আমাদের আকাঙ্ক্ষা। জি, এবং এটা রাজনৈতিক দলগুলোই প্রধান ভূমিকা। জি, থাকুন আমাদের সাথে। আমাদেরকে আরেকটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। অ্যাডভোকেট রাজন, আপনার কাছে আসতে চাই যে সুশাসন বা আইনের শাসন, এই যে বিষয়গুলি, সেটা নিশ্চিত করার জন্য কি শুধু আইন দরকার, না আইন যারা আসলে কার্যকর করবেন তাদের মানসিকতার পরিবর্তন দরকার? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আইনের শাসন এটি একটি ব্যাপক অর্থে আইন যারা প্রবর্তন করেন এবং আইন যারা বাস্তবায়ন করেন, তাদের সমন্বয়ে আইনের শাসন পরিচালিত হয়। এ বিষয়ে আমি বলতে চাই, আজকের যে টপিক, সেই টপিকের বিষয়ে আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশের সমস্ত আইনি প্রতিষ্ঠানগুলো বস্তুতপক্ষে ধ্বংসের পথে। কিছুক্ষণ পূর্বে আমাদের প্রিয় প্রিন্স ভাই যে আলোচনা করলেন, সে আলোচনার মধ্যে সংবিধান বিষয়টি চলে এসেছে।
আমরা জেনে থাকব যে আমাদের একজন চিফ জাস্টিস, ইতিহাসের আলোচিত এবং সমালোচিত জনাব খায়রুল হক, ওনার সময়কালীন সময়ে আমাদের দেশের প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার প্রথায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলে আসছিল, তার মধ্যে জনগণের ভোট দেওয়ার একটি সুযোগ ছিল। অন্তত 3টি নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রদান করা সম্ভব হয়েছিল। এরপরে দীর্ঘ 15 বছর যাবৎ আজকের যে যুব সমাজ, তাদের বক্তব্য, আজকে যারা আন্দোলন করলো, এই দেশকে পুনরায় একটি বিজয়ের দ্বারে নিয়ে আসলো, তাদের 3 জেনারেশনের 3টি নির্বাচনে কোনো ভোট দেওয়ার কোনো জায়গা ছিল না। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আমরাও পারি নাই, কিন্তু তাদের এই বক্তব্যগুলো চলে এসছে। তাহলে এই বিষয়টা কোথা থেকে আসলো? সেই সময়ের প্রচলিত তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল। এই বাতিলটা করলো কে? একজন প্রধান বিচারপতির আন্ডারে বা নেতৃত্বে কিছু বিচারপতির মাধ্যমে তৎকালীন সরকারের স্বৈর শাসক ওনারা ওনাদের মতবাদ, ওনাদের তথ্য, ওনাদের চিন্তা বিচার বিভাগের মাধ্যমে জনগণের মধ্যে চাপিয়ে দিলেন। সেইখানেই কিন্তু সাধারণ নাগরিকের কথা, যে যারা আইনটাকে বাস্তবায়ন করবেন বা প্রণয়ন করবেন, তাদের মধ্যে গলদ থাকলে সম্ভব না। তাহলে গণতান্ত্রিক চর্চার যে কথাটা ঘুরে ফিরে আসছে, যে দল থেকে শুরু হওয়া দরকার, সেই দল থেকে শুরু হওয়ার সুবাতাস কি দেখতে পান কিনা অদূর ভবিষ্যতে? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। তাহলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। বিচার বিভাগ, নির্বাচন বিভাগ, নির্বাচন পরিচালনাকারী সংস্থাগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সবগুলোই সমস্ত দুর্বল, কিছুই দুর্বল করে দেওয়ার মধ্য দিয়ে আজকে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে আমাদের দেশে। সেই কারণে আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজের সর্বস্তরে গণতন্ত্র বাস্তবায়ন করা প্রয়োজন। হাটে বাজারে চলার ক্ষেত্রে মানুষের যে চিন্তাধারা, তার পরিবর্তন করা দরকার সর্বক্ষেত্রে। সেটি শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সেটি শুধু নির্বাচনের ক্ষেত্রে নয়। বাংলাদেশের প্রচলিত যে প্রথা, সেই প্রথাকে সার্বিকভাবে, যে কথাটি আমাদের কানাডায় সালাউদ্দিন মাহমুদ বলছিলেন, এবং একই সুর রহিন হোসেন প্রিন্সের কণ্ঠেও ছিল, এইটি হচ্ছে আসল সর্ব জায়গায় আসলে মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। গণতান্ত্রিক প্রথা, গণতান্ত্রিক পদ্ধতি এটি চালু করা দরকার। এবং বিচার বিভাগের মধ্যে তো অবশ্যই, বিচার বিভাগের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে সবচেয়ে বেশি হত্যার দ্বার প্রান্তে নিয়ে গিয়ে। আমি একটু মোহাম্মদ সেলিমের সাথে কথা বলতে চাই। মোহাম্মদ সেলিম, আপনার কাছে প্রশ্ন, যে সবাই কিন্তু আলোচনার টেবিলে আমরা এই কথাগুলো বলি, এবং রাজনৈতিক ভাবে আমরা যখন প্রতিশ্রুতি দিই সাধারণ নাগরিকের কাছে, তখন এই কথা বলি, কিন্তু বারবারই আমরা ব্যর্থ হতে দেখি। সেই ব্যর্থতা কেন হতে দেখি, এবং সেই ব্যর্থতা থেকে বেরোনোর উপায়গুলো কি হতে পারে? ধন্যবাদ প্রিয় সঞ্চালক, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে দেখুন, আমি একটু আগে প্রিন্স ভাইয়ের সাথে ইনফরমালি কথা বলছিলাম, যে ধরে নিন যে আমাদের নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে যে পাওয়ার এন্ড ফাংশন দেওয়া হয়েছে, এটা না আপনাকে ভালো ইলেকশন করার জন্য, কিন্তু তারা আসলে সুযোগটি নেয়নি। তারা আমাদেরকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে। আমাদের এই যে বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্ম ভোট দিতে পারেনি, এটা নিয়ে তাদের মধ্যে অনেক বড় হতাশা আমাদের মধ্যে। তারপরে ধরে নিন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের আমলে তারা শুধু সংস্কারের প্রস্তাবনা নিয়ে আসবে, সেগুলো নিয়ে তারা হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে, সিভিল সোসাইটির সাথে কথা বলবে, ন্যাশনাল এনজিওগুলোর সাথে কথা বলবে, দেন তারা একটা ডিসিশন নেবে যে হাউ দে উইল ফর্ম দি ইলেকশন কমিশন, এন্ড ফাইনালি মেবি উইল গেট a very strong election commission, and the strong election commission will arrange a very fair, acceptable election. আমরা পেলাম একটা রাজনৈতিক দলকে ক্ষমতায়। সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় যাওয়ার পরে ওনারা যে কমিটমেন্ট গুলো দিয়ে ক্ষমতায় আসবেন, ওনারা ওই কমিটমেন্ট গুলো অনুযায়ী কাজ করবেন কিনা, যদি না করেন তাহলে আপনি তো ওনাদেরকে এই 5 বছরের মধ্যে ধরতে পারবেন। আবার 5 বছর পরে জনগণ তাদের ভোট দিয়ে তার রায়টা দিবে যে জনগণের প্রত্যাশা ওনারা কতটা পূরণ করতে পেরেছেন, কতটা পারেননি। এটা নিয়ে আমাদের আসলে একটু চিন্তা করতে হবে। মানে সেখানে চিন্তা করলাম, কিন্তু আসলে কার্যকরী সমাধানটা কি হতে পারে? কার্যকরী সমাধানটা করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে, এই যে 1000-এর উপরে ছাত্র জনতা তাদের রক্ত দিল রাজপথে, হাজার হাজার ছাত্ররা, সাধারণ জনতা এখনো হাসপাতালে কাতরাচ্ছে শত শত স্প্রিন্টার বুকে চোখে নিয়ে, তাদের যে
ইনারলি তাদের যে ইন্টেনশন ছিল, এই যে স্যাক্রিফাইস, লেইং ডাউন দেয়ার লাইফ, এটা তাদেরকে অনুধাবন করতে হবে যে তারা কেন গিয়েছিল, তাদের সাফোকেশন গুলো কোন কোন জায়গায় ছিল, এই সাফোকেশন গুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এই রাজনৈতিক দলগুলো তাদের টোটাল ফল নলছে, ওভারহোলিং যেটাকে বলে, এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। জনগণের এই যে প্রত্যাশা, ছাত্র জনতার এই যে প্রত্যাশা, গত 15 বছরে না পাওয়ার যে বেদনা, কোন কোন জায়গায় তারা বঞ্চিত হয়েছে, এই প্রতিটা জায়গা তাদেরকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করে প্রথমে they should exercise the democracy inside their country rather than exercise democracy inside their political party rather than exercise democracy in the country. আগে যদি রাজনৈতিক দলগুলোর ভিতরে তাদের মন যদি বড় না হয়, তাদের মধ্যে যদি সেবার মানসিকতা কাজ না করে, এতগুলো মৃত্যু 1971 সাল থেকে শুরু করে আজ অব্দি যতগুলো প্রাণ গিয়েছে, এই প্রাণগুলোর কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে তারা সোনার বাংলাদেশ পেয়েছে, যেখানে তারা মুক্ত বাতাস থেকে, সেই উপলব্ধিটা আসলে রাজনৈতিক দলগুলোর, সেই উপলব্ধিটা আনতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেই দেশের দায়িত্বভার গ্রহণ করবে। রহিন হাসান প্রিন্স, আপনার কাছে এখানে প্রশ্ন রাখতে চাই যে সংস্কার চলমান একটা প্রক্রিয়া, সংস্কার শুরু হয়েছে এবং একটা আশঙ্কার কথাও সাধারণ নাগরিকদের মাঝ থেকে বারবারই ধ্বনিত হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো শুরু করে দেবেন, তারা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়তো কাজ করতে পারবেন, তারপরে রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো আসবে, সেই নির্বাচন প্রক্রিয়াটাও হয়তো আগের থেকে অনেক গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা কি আশঙ্কা থেকে বেরোতে পারি যে এই সংস্কারগুলো আসলে চলমান থাকবে, আমরা দেখতে পারবো, সেখানে কোনো ঘাটতি দেখে কিনা? না, একেবারেই পরিষ্কার বক্তব্য। অতীতের অভিজ্ঞতা বলে যে সরকার যদি কতগুলো সংস্কারের কাজ শুরু করেও দিয়ে যায়, কিন্তু ভোটে যারা নির্বাচিত হয়ে আসে তারা যে এই দায়িত্ব পালন করবে এ ধরনের কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, বরঞ্চ অনিশ্চয়তাই বেশি। এটা একেবারেই সাফ বক্তব্য। কিন্তু সেই জায়গায় যে কথা যদি আমাকে যদি বলতে বলেন বা বুঝি, আচ্ছা এই ক্ষেত্রে একটা ছোট উদাহরণ দেই। যেমন এর আগে যে 7-8 সালে যেটা সংস্কার কথা বলছে, একটু খালি আজকে আমি জাস্ট করছি যুক্ত করার জন্য, স্থানীয় সরকারের বিষয়ে কিন্তু একটা বড় বড় ভলিউম রচনা করে যাওয়া হয়েছিল এবং ঐক্যমত্য ছিলাম, কিন্তু এই কাজ একেবারেই করে নাই। এই যে এমপি সাহেবদের একেবারে জমিদার তন্ত্র এমন জায়গায় চলে গেছিল, স্থানীয় কাজ হয়নি। তা সুতরাং আগামীতে যদি ক্ষমতা এরকম জিতে কেউ আসে এবং যদি ওই সংস্কার, ওগুলো কিন্তু বইয়ের মধ্যে থাকবে। এমনকি 90-তে যে আমরা গণ অভ্যুত্থানে বিজয় হলাম, তারপরে রেহমান সোবহান স্যারের নেতৃত্বে পুরো অর্থনীতি সহ বিভিন্ন জায়গায় সংস্কার ওনারা আমাদের জানা মতে বিনা পয়সায় করে দিয়েছিলেন, ওইটাও কিন্তু একেবারে ফাইল বন্ধ ছিল, কেউ করে নাই। সুতরাং অতীতের অভিজ্ঞতা খুবই খারাপ। তাহলে সেইখানে একটাই সেফটি ক্লজ আছে, যেটা এখানে সালাউদ্দিন মাহমুদ আসলে এই কথাটা তুলেছেন, সেটা হচ্ছে যে যদি এখানে নাগরিকরা তার সচেতন হয়, হ্যাঁ, এবং ওই যে করে তোলার যেটা কথা বলছে, আমরা হয়তো কতগুলো সেফটি ক্লজ দিয়ে করতে পারি। যেমন ধরেন যে সেলিম ভাই যেটা বললেন, যেটা যে হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম যে রিকল সিস্টেম, যে 5 বছরের জন্য জমিদার হয়ে যাবেন ভোট দেয়, আমরা যদি রিকল সিস্টেম করতে পারি, যে ভোট যারা দিল, যদি কোনো এমপি সাহেব দায়িত্ব পালন না করে, সে ভোট কি বলে যে অন্তত পক্ষে স্বাক্ষর করে তাকে ফিরে নিয়ে এসে আবার ভোট করতে পারবে। মানে একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে, জনগণ দ্বারা একটা মানে চাপের রাখার একটা ব্যবস্থা আমাদের সংস্কারের মধ্যে রাখতে হবে নিশ্চয়ই। আমরা আরেকটা বিরতি নিতে হচ্ছে প্রিন্স ভাই, আমাদের মানে বিরতির সময় হয়ে গেছে, আমরা ফিরে এসে কথা বলছি। প্রিয় দর্শক, আপনারাও সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি গণতন্ত্র দিবসের আয়োজন নিয়ে। রহিন হাসান প্রিন্স, আপনার সাথে বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল, এখন শেষ কথা যদি জানতে চাই যে আজকের এই গণতন্ত্র দিবসে আপনার কি চাওয়া? 24 সালে যেদিনে এটা নিয়ে আলোচনা করছি, আমাদের কিন্তু এই যে প্রায় হাজারো মানুষের রক্তদানের মধ্য দিয়ে এটি আজকে প্রমাণিত হয়ে গেছে, কেউ যদি জোর করে কোনো শাসক থাকতে চায়, ভয়ের রাজত্ব কায়েম করতে চায়, একদিন না একদিন তাকে সরে যেতে হবে। এটা দুনিয়ার অভিজ্ঞতা। তাই তো বাংলাদেশের অভিজ্ঞতা আরো খুবই খারাপ অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতা নিয়ে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলো এইটাকে রাজনীতিকে ব্যবসা হিসাবে নেবে না, সুতরাং রাজনীতিকে জনগণের যার যার নীতি থাকুক, অসুবিধা নেই, জনকল্যাণটাই প্রধান করবে। এটাই হবে আমার প্রথম কথা। এবং শেষ কথা হচ্ছে, মনে রাখতে হবে, আপনি অর্থনীতিতে দুর্বৃত্তায়িত অবস্থা রেখে কিন্তু রাজনীতিকে ভালো করতে পারবেন না। সুতরাং শাসকদের দুর্বৃত্তায়িত অর্থনীতির বাইরে জনকল্যাণমুখী অর্থনীতিকে অগ্রসর নিয়ে যেতে হবে এবং এর জন্য জনগণকে প্রতিটা মুহূর্তে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। তাহলেই কিন্তু গণতন্ত্রের সংগ্রামে পথে আমরা হাঁটতে পারবো। জি, ধন্যবাদ। আমার
ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন মাহমুদ, আপনার কাছে জানতে চাই, একজন সাংবাদিক হিসেবে কি প্রত্যাশা করেন বাংলাদেশের গণতন্ত্র থেকে? প্রত্যাশা তো অনেক কিছুই থাকে। আমি শেষ কথা বলি, প্রিন্স ভাই এখানে আমার সাথে দ্বিমত করবে না। আমাদের সংস্কারের মধ্যে সংবিধান কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের সংবিধানে, যে সংবিধানে 70 অনুচ্ছেদ থাকে, সেই সংবিধান কখনোই একটি গণতন্ত্র নিশ্চিত করার জন্য পর্যাপ্ত না। 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে একটি রাষ্ট্রকে গণতন্ত্রের পোশাক পরিয়ে একনায়কতন্ত্র জারি করানো হয়। তো আমি যদি সংবিধানে সংস্কার না করি, সংবিধানে পরিবর্তনগুলো না করি, তাহলে আমি যত কথাই বলি সেটা আর কিন্তু বাস্তবায়ন হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই আমাদের সংবিধানে সেই বিধানটা থাকতে হবে যে সংবিধানে বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে বা সংবিধান সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আমাকে গণভোট দিতে হবে। পঞ্চদশ সংশোধনের কথা আমরা বলি, পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিধান বিলুপ্ত করা হয়েছে, কিন্তু পঞ্চদশ সংশোধনে কিন্তু আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে এই ভূখণ্ডের ভেতরে যারা সকলে বসবাস করবে তারা বাঙালি হিসেবে পরিচিতি পাইবে। এই কথা বলে দিয়ে একটা দেশের মধ্যে একটা বিশাল রকম দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই দেয়াল কিন্তু পুরো জাতিকে লং রানে খুব দ্বন্দ্বের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়েছে, যে কারণে কিন্তু স্বার্থান্বেষীরা এর সুযোগ নিচ্ছে। ফলে যদি গণভোটের অবস্থানটা থাকতো, গণভোটের সুযোগটা থাকতো, জনগণ কিন্তু ওই সংশোধনীটা হতে দিত না। আপনার চাওয়াটা যে কোনো পরিবর্তন বা সংস্কারে জনগণের অংশগ্রহণ, খুব গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চান আপনি? অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকেও। অধ্যাপক মোহাম্মদ সেলিম, প্রিন্স ভাই কিছু বলছেন? প্রিন্স ভাই আপনি কিছু বলছেন? আমি খুব সংক্ষেপে বলেছি যে এই যে সালাউদ্দিন মাহমুদ যেটা বললেন, সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলো বাতিলের মধ্য দিয়েই গণতন্ত্রের পথে, এবং সেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সেটাও বলেছেন। আমি অধ্যাপক মোহাম্মদ সেলিম, আপনার শেষ কথা জানতে চাই। ওকে, আমি খুব সংক্ষেপে কিছু জাস্ট খালি রিকমেন্ডেশন বলবো। যে প্রথমত, আমার সাংবাদিক ভাই যে 70 অনুচ্ছেদের কথা বলেছে, আমি 70 অনুচ্ছেদ পুরোপুরি বাতিল করার পক্ষপাতী নই, কারণ আমরা একটা প্র্যাকটিসিং ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে আপনি দলের বিপক্ষে ভোট দিলে আপনার সদস্যপদ থাকবে না, এটা হয়তো চূড়ান্ত, এটা থাকতে পারে। কিন্তু এছাড়াও কিন্তু একজন পার্লামেন্টারিয়ান হিসেবে সংসদে আরো অনেক, অর্থাৎ আমার দল এমন একটি ইস্যু নিয়ে কথা বলছে যে ইস্যুটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা জনগণের পক্ষে যাচ্ছে না, তাহলে অন্তত আমি সেই ইস্যুটার বিপক্ষে আমি কথা বলতে পারবো। আমার ভোট দেওয়া না দেওয়া সেটা পরের ব্যাপার। এই ধরনের একটা মডিফিকেশন আমাদের 70 অনুচ্ছেদে থাকতে পারে, এটা একটা কথা। আর একটা কথা, ভোট দেওয়ার অধিকার থাকলে আলোচনা করে লাভ কি? বিল এবং আলোচনা দুটো আলাদা জিনিস। বিল এবং আলোচনা দুটো আলাদা জিনিস। আপনার তো আলোচনা করারই সুযোগ নাই, কারণ আমরা দেখেছি বিগত দিন অন্তত আস্তে আস্তে হলেও পরিবর্তনটা চাচ্ছেন। তাদের দলের গুণ কীর্তন করতে করতে তারা শেষ করে দেয়, তাদের চোখে কোনো কিছুই খারাপ মনে হয় না। আমরা এই আলোচনাটা শুধুমাত্র সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়েই হয়তো আলাদা একটা আলোচনা হতে পারে। শেষ করতে চাই সময় শেষ হয়ে গেছে, রাজন ভাইকে হয়তো সময় দিতে পারবো না। আপনার সাথে আবারও 70 অনুচ্ছেদ নিয়ে আপনাদেরকে নিয়ে আমি শো করবো। বিপ্লবের মধ্য দিয়ে হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আজ দেশ যে জায়গায় এসে পৌঁছেছে, সেখান থেকে আমরা এটাই আশা করি, গণতন্ত্রের উত্তরণ সমাজের সার্বিক পর্যায়ে হওয়া প্রয়োজন, এবং সংবিধান, শাসন থেকে শুরু করে সর্বোচ্চ একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে আমাদের রাজনৈতিক দলগুলো আশা করি ভবিষ্যতে দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা, দ্বিতীয়বারের বেশি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারা, এ সমস্ত পরিবর্তনের মধ্যে দেশ সত্যি সত্যি আগামী দিনে এটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে, এটাই আমার প্রত্যাশা। যেখানে আসলে দেশ সত্যিকার অর্থেই গণতন্ত্রের চর্চাটা করবে এবং গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ হবে, সেই নিশ্চয়তা নিশ্চয়ই সাধারণ মানুষ চায় এবং আপনারাও চাচ্ছেন। আপনাদেরকে যথেষ্ট সময় দিতে পারলাম না নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আলোচনায়, এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সবাই জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ দেখবার জন্য, আমাদের এই আলোচনার অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। নিশ্চয়ই ভালো থাকবেন, দেখা হবে আবারও।